ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে মূলত উপসাগরীয় যুদ্ধে অর্থাৎ আরব ইসরায়েল যুদ্ধের পর যে আঘাত করা হয়েছিল, একমাত্র দেশ হিসেবে ইরান কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে। বন্ধুরা, ইরানই একমাত্র দেশ যে ইসরায়েলের ভিত নড়িয়ে দিয়েছিল। আর এরপরই মূলত তুরস্ক পুরো ব্যাপারটিকে অন্যভাবে দেখছে। এখন তুরস্কের সাথে একটি কৌশলগত বিবাদে জড়িয়ে পড়েছে ইসরায়েল। বন্ধুরা, সেক্ষেত্রে কি ইরানকে পাশে পেতে পারে তুরস্ক? এমনিতেই তুরস্কের সাথে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে ইরানের। যতই যুদ্ধ অবস্থা জারি থাকুক না কেন, তুরস্কের মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করেছিল ইরান। পরবর্তীতে তুরস্কের সাথে আলোচনার মাধ্যমে তুরস্কে হামলার ব্যাপারটি হ্রাস টানে ইরান। আর ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার সমর্থন করেনি তুরস্ক। সুতরাং কূটনৈতিক দিক দিয়ে ইরানের সাথে তুরস্কের কিছুটা হলেও মেলবন্ধন রয়েছে এবং এই দুই দেশের মধ্যে এমন কোনো শত্রুতা নাই যে শত্রুটা দুইটি দেশকে ভবিষ্যতে কোনোভাবে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বরঞ্চ শত্রুতার পরিবর্তে তুরস্ক এবং ইরানের মধ্যে কৌশলগত অনেক বিষয়ে একমত রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব কূটনীতিতে তুরস্ক এবং ইরান বহু বিষয়ে একমত। কারণ মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মতের জায়গা বা মিলের জায়গা হচ্ছে উভয় দেশই মূলত ইসরায়েলের ভবিষ্যৎ আক্রমণের লক্ষ্যবস্তু এবং বর্তমান আক্রমণের লক্ষ্যবস্তুতে রূপান্তরিত হতে পারে। অতি সম্প্রতি ইসরায়েল ইতিমধ্যে ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পাল্টা হিসেবে ইরান একেবারে জায়গা মতো দিয়েছে। বন্ধুরা, এর পরিবর্তে ভবিষ্যতে এমন একটি যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে, যেটি নিয়ে দুই দেশ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম দুই বন্ধু দেশ, বিশেষ করে তুরস্ক এবং ইসরায়েলের অন্যতম বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত। আর এক্ষেত্রে তারা চেষ্টা করছে যতটা বেশি পরিমাণে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে তাদের শত্রুতামূলক সম্পর্কটি ডিজলভ করা যায়, কিন্তু সম্ভাবনা কম। মধ্যপ্রাচ্যের এই ছোট্ট তাবেদারি দেশটি এবং দখলদার দেশটি তারা প্রতিবেশীদের সাথে এমন সম্পর্ক ডিল করে যেটি মূলত পৃথিবীর অন্য কোনো দেশ করে না। আর এই দখলদার দেশটি মূলত কোনোভাবেই তুরস্ক একটি শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠুক তারা সেটি চাইবে না এবং বিভিন্নভাবে তুরস্কের এই সামরিক শক্তিকে যেন একেবারে মাটি চাপা দেওয়া যায় সেই চেষ্টাই করবে এবং তারা সেটিই করে আসছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 লাইটিং টু যুদ্ধবিমান ক্রয় করার কথা ছিল তুরস্কের এবং এই প্রজেক্টের জন্মদাতা একজন ছিল তুরস্ক। ইসরায়েলি লবির বাধায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার বাধ্য হয়ে তুরস্ককে এই প্রজেক্ট থেকে বের করে দিয়েছে। যদিও বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা এবং তাদের নিষেধ অতিক্রম করে বা উদ্যোগকে আমলে না নিয়ে তারা রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার কারণে F-35 লাইটিং টু যুদ্ধবিমান প্রজেক্ট থেকে তুরস্ককে বের করে দেওয়া হয়েছে। যাই হোক, এটি আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। মূল সত্যটি ছিল যে ইসরায়েল তুরস্ককে মূলত এই যুদ্ধবিমান দিতে নিষেধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইসরায়েল লবি মূলত এই F-35 লাইটিং টু এর ডিল আটকে দিয়েছে। এটিই চরম বাস্তবতা। বন্ধুরা, এখন বক্তব্য হলো কিভাবে তুরস্ক এবং ইসরায়েল একে অপরের মুখোমুখি একটি যুদ্ধ অবস্থায় জড়িয়ে যাচ্ছে সেটি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আর যদি যুদ্ধ অবস্থা কখনো শুরু হয় তাহলে ইরানকে কি পাশে পেতে পারে তুরস্ক? ব্যাপারটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তুরস্ক ইসরায়েল কি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? F-35 লাইটিং টু যুদ্ধবিমান নিয়ে যে বিরোধের সূত্রপাত হয়েছিল তা এখন সিরিয়া, ন্যাটো, গাজা, ডোনাল্ড ট্রাম্প, রিসেপ তাইপ এরদোগান এবং বেনিয়াম নেতানিয়াহুকে কেন্দ্র করে এক ব্যাপক ভূরাজনৈতিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে সামরিক তৎপরতা, কূটনৈতিক হুঁশিয়ারি এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই দুইটি দেশের সামরিক বাহিনীকে সম্ভাব্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ক্রমান্বয়ে। আঞ্চলিক নিরাপত্তা, ফিলিস্তিন ইস্যু, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভবিষ্যতের ভারসাম্য নিয়ে মতপার্থক্যের কারণে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘকাল ধরেই এক জটিল সম্পর্ক বিদ্যমান। F-35 লাইটিং টু বিরোধ সেই উত্তেজনা নতুন মাত্রায় যোগ করেছে। এটি তুরস্কের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং উভয় দেশের ওপর ওয়াশিংটনের প্রভাব নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সামগ্রিক এই ব্যাপারগুলোকে যদি আমরা মোটা দাগে দেখি তাহলে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে মতপার্থক্য এমন পর্যায়ে এখন পৌঁছেছে সেটি সিরিয়ার অভ্যন্তরে সংঘাতের অবস্থায় চলে যেতে পারে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি সম্ভাব্য যুদ্ধ বা সংঘাত থেকে উভয় দেশ একে অপরের সাথে মূলত সংঘাতে জড়ায়নি এই ভেবে যে আপাতত আমরা ক্ষান্ত দিতে পারি। তুরস্কের ব্যাপারে বলে দিয়েছে কোনোটাই জবাববিহীন থাকবে না। অর্থাৎ ইসরায়েল যদি চিন্তা করে যে এটি সিরিয়া, লিবিয়া, গাজা বা লেবানন অথবা অন্য কোনো দেশ, সেটি তারা ভুল করবে। কারণ ইসরায়েলের প্রত্যেকটা সিস্টেমের বা প্রত্যেকটা আঘাতের যথাযোগ্য জবাব দেওয়ার সামরিক ক্ষমতা অবশ্যই তুরস্কের খুব ভালোভাবে আছে। এবং যদি এই ধরনের একটি সংঘাত তৈরি হয় তাহলে ন্যাটের আর্টিকেল 5-এর কোনো ছত্রছায়া কি তুরস্ক পাবে? এ ব্যাপারে আরেকটি ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। ন্যাটোর দেশ হিসেবে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে সেই সহযোগিতা আমার মনে হয় না দেবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ালে।
সুতরাং এই মুহূর্তে তুরস্কের ভেবে দেখা উচিত আসলে তার কোনটি শ্রেয়। সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে রাশিয়া এবং মিত্র দেশগুলোর সাথে অধিক মাত্রায় সহযোগিতার মাধ্যমে তারা কি শুধুমাত্র মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে আসবে? বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বর্তমানে মধ্যপ্রাচ্য এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে তুরস্ক। বন্ধুরা, তার সাথে যদি ইরান অ্যাকোমোডেটেড হয় তাহলে মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেশগুলো বড় ধরনের চাপের মধ্যে পড়তে পারে। এক্ষেত্রে যে মক্কা প্যাক্ট এটি গুরুত্বপূর্ণ হতে পারে। কিভাবে? সেটি যদি তুরস্ক, ইরান, সৌদি আরব এবং পাকিস্তানের সাথে আরও কয়েকটি দেশকে মধ্যপ্রাচ্যে ইনক্লুড করার মাধ্যমে আসলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায় সত্যিকার অর্থে তাদের বিরুদ্ধে একটি অ্যাকোমোডেটেড জোট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেটি হবে ইসরায়েলকে এই মুহূর্তে চাপে ফেলার অন্যতম একটি ফ্যাক্টর। অর্থাৎ তুরস্ক এবং ইরান একই উদ্দেশ্য নিয়ে যদি তারা কৌশলগত ব্যবস্থাপনার দিক দিয়ে অগ্রগামী ভূমিকা পালন করে। বন্ধুরা, যদি কোনোভাবে ইসরায়েলের সাথে তুরস্কের সংঘর্ষ শুরু হয় বা সংঘাত শুরু হয়, এক্ষেত্রে ইরান ইচ্ছা করলে বিভিন্নভাবে তুরস্ককে সহায়তা করতে পারে। ইরানের সেই সক্ষমতা রয়েছে এবং সেই বাস্তব অভিজ্ঞতা রয়েছে কিভাবে এই দেশটির বিরুদ্ধে লড়তে হয়। বন্ধুরা, সেটি যদি তারা অবশ্যই তুরস্কের সাথে শেয়ার করে, সেটি তুরস্কের জন্য এক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠবে যুদ্ধের কৌশলগত ব্যবস্থাপনার দিক দিয়ে। সামনে ইসরায়েলের জাতীয় নির্বাচন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই দুই নির্বাচন বিশ্বের স্থিতিশীলতাকে হয় নষ্ট করতে পারে, নয় পরবর্তীতে আরও ভালো করতে পারে। বন্ধুরা, কিভাবে? মিস্টার নেতানিয়াহু এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরে যুদ্ধ শুরু করে সেখানে নাস্তানাবুদ হয়ে এখনও দুই পক্ষই মূলত পরাজয়ের মুখোমুখি রয়েছেন। এক পরিসংখ্যানে দেখা গেছে ইরান যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, আর এ ব্যাপারে তিনি শঙ্কিত। তাই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি আমি এই মধ্যবর্তী নির্বাচনে হেরে যাই তাহলে হয়তো আমাকে তারা অভিশংসন করবে। বন্ধুরা, সম্ভাবনা বেশি তার হেরে যাওয়ার। অন্যদিকে মিস্টার নেতানিয়াহুর আর একটা যুদ্ধ দরকার, অর্থাৎ এই মুহূর্তে তার যুদ্ধের বৈতরণী পার হতে হলে নতুন আর একটা যুদ্ধের প্রয়োজন। কারণ ইরান যুদ্ধে বড় ধরনের ঘাপান খাওয়ার পর এবং একেবারে মোটামুটি তাদের কৌশলগত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো পূরণ একটাও না হওয়ার পর আপাতত জনগণের কাছে তার কোনো জবাব নাই। যুদ্ধ জয়ের কথা তো তিনি বলতেই পারবেন না। সুতরাং এই মুহূর্তে তার আপাতত একটি যুদ্ধ দরকার, সেটি হয়তো তুরস্ককে তিনি টার্গেট করেছেন। এখানে তিনি দ্বিতীয় ভুলটি করতে যাচ্ছেন। তুরস্কের সাথে যুদ্ধে জড়ানো মানে ইসরায়েলের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি। তুরস্ক এমন একটি সামরিক শক্তি, জবাববিহীন তার কোনো ব্যাপারই থাকবে না। অর্থাৎ পাল্টা যে ঘাপানগুলো হবে সেগুলো ইসরায়েলের ভিত্তি নড়িয়ে দিতে পারে। পুরো ব্যাপারটি আপনাদের সামনে হয়তো অন্য কোনো ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আমাদের ভিডিওটি শুরু হয়েছিল যদি তুরস্কের সাথে সত্যি সত্যি ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায় ইরানের ভূমিকা কী হবে। তুরস্ক যদি ইরানের সাহায্য প্রার্থনা করে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কী হবে। যুদ্ধকালীন সময়ে কে কী মনে করলো সেই ব্যাপারটি মাথায় থাকে না। ইরান এবং তুরস্কের মতো সামরিক শক্তি যদি দুই দিক থেকে এরপরে আক্রমণ পরিচালনা করে বা কৌশলগতভাবে একে অপরকে সহযোগিতা করে তাহলে তার মাঠে টিকে থাকা বড় ধরনের কঠিন হয়ে যাবে। এমনকি এই যুদ্ধ জয় তো দূরের কথা, পরাজয় নিয়েও ঘরে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কথাটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যখন ইসরায়েলের সাথে যুদ্ধ নিয়ে বড় ধরনের একটি ক্যাচাল লেগেছিল আমেরিকার, তখন জেডি ভ্যান্স থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমরা ছাড়া ইরানের সাথে মাত্র 2 ঘন্টা টিকবে ইসরায়েল। বন্ধুরা, 2 ঘন্টা না, আমি 2 দিন বা 2 মাসই ধরলাম। আর তার সাথে যদি তুরস্ক যুক্ত হয় তাহলে ঘটনাটি কত দিনে শেষ হতে পারে এবার আপনারা একটু মিলিয়ে নিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।